রাতে খাবার সময় সবেমাত্র এক লোকমা ভাত মুখে নিতে যাবেন, সেই মুহূর্তে ভাতের প্লেটে লম্বা একটা চুল দেখতে পেয়ে রাবেয়া বেগম রাগে রিরি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভাতের প্লেটটি ছুঁড়ে নিচে ফেলে দেন। সবাইকে খাবার পরিবেশন করে রান্নাঘরের বাকি থাকা কাজগুলো শেষ করছিল তৃপ্তি। হঠাৎ কিছু ভাঙার শব্দ তৃপ্তির কর্ণপাত হতেই এক ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে মেঝের দিকে লক্ষ্য না করেই সামনের দিকে অগ্রসর হতে নিলে মেঝেতে পড়ে থাকা ভাঙা প্লেটের কাঁচের টুকরো ওর পায়ের তলায় ফুটে যায়। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিয়ে পা ধরে নিচে বসে পড়ে সে। পরক্ষণেই মেঝের দিকে লক্ষ্য করতেই দেখে অনেকটা জায়গা জুড়ে ভাঙা প্লেটের কাঁচের টুকরো ছড়িয়ে আছে আর বেশ কিছু খাবারও পড়ে আছে। তৃপ্তিকে ওর পা ধরে বসে থাকা অবস্থাতে দেখে রাবেয়া বেগম হনহনিয়ে তৃপ্তির কাছে এগিয়ে এসে ওর মাথার পেছনের চুলগুলো নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে চেঁচিয়ে বলে ওঠেন, মুখপুরি, খুব চুলের দেমাক দেখাইয়া ঘুরিস তাই না? তোর এই চুল এখন আমাদের খাবারের প্লেটে এসে পড়ে আর খাবারের পুরো আমেজটাই নষ্ট করে দেয়। আজ আমার দিয়েছে, কাল বাকিদেরও দিতে পারে, সেই সুযোগ যেন আর না আসে। তাই আজ তোর মাথার চুল কাইটা ফেলমু। খাড়া, এই রাজিয়া, হুইটা আমার ঘর থেকে বড় কাঁচিটা আন জলদি। একদিকে পায়ের তলায় কাঁচ ফোটায় সেই যন্ত্রণার পাশাপাশি রাবেয়া বেগমের এত শক্তভাবে চুলগুলো নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে টানতে টানতে বলা কথাগুলোর জন্য অসহ্যকর যন্ত্রণায় তৃপ্তির মুখ দিয়ে শুধু গোঙানির শব্দ বের হচ্ছে। হঠাৎ ওর কী দোষ পেলেন রাবেয়া বেগম সেটা বুঝে ওঠার সুযোগ দেওয়ার পূর্বেই রাজিয়ার এনে দেওয়া কাঁচি দিয়ে খচখচ করে নির্দয়ের মতো তৃপ্তির ঘন লম্বা কোমরের নিচ পর্যন্ত ছড়িয়ে যাওয়া চুলগুলো কেটে ঘাড়ের একটু নিচ পর্যন্ত উঠিয়ে দিলেন রাবেয়া বেগম। মুহূর্তে কী থেকে যে কী হয়ে গেল তা বুঝে উঠতে পারল না তৃপ্তি। নিজের পাশে পড়ে থাকা কাটা সব চুলগুলোর দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকে সে। রাবেয়া বেগম তৃপ্তির মাথার পেছনে জোরের সাথেই কয়েকবার ধাক্কা দিয়ে দাঁতের দাঁত পিষে বলে ওঠেন, মরণ হয় না তোর? দুনিয়ায় তো এত মানুষ মরে, আজাইরালে কি তোর জীবনটা চোখে দেখে না? তোর মরণ হলে আমার সংসারটা একটু শান্তি আসতো। অভিশপ্ত কাল নাগিনী, জন্মের সময় মায়েরে খাইছিস, তখন বাপের ঘাড়ের চাইপা বইসা আসছিলি। তোর বাপ আমারে বিয়া কইরাই না, তোর মতো আপদ রে তারপর থেকে আমার ঘাড়ে চাপাইছে। এমনি সোপলাইগা বইসা থাকিস না, উইঠা মেঝেটা পরিষ্কার কর আর বাকি কাজগুলা শেষ কর। একটা কাজ বাকি রাইখা যদি ঘুমোইতে গেছস, তোর ঘুম সারা জীবনের মতো ঘুচাইয়া দিমু হারামজাদি। কথাগুলো বলেই রাবেয়া বেগম হনহনিয়ে ডাইনিং রুম ত্যাগ করে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন। রাবেয়া বেগমকে চলে যেতে দেখে রাজিয়া এক পলক তৃপ্তির দিকে তাকায়। পরক্ষণেই ঠোঁটের কোণায় পৈশাচিক আনন্দের হাসি রেখা ফুটিয়ে তুলে মুখ বেঁকিয়ে সেও রাবেয়া বেগমের পেছন পেছন চলে যান। এত সময় ধরে যে এত কাহিনী ঘটে গেল সেদিক নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা বা ইন্টারেস্ট নেই রাজীবের মধ্যে। ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সে ওর দোকানে হেডফোনে লাউডফুল গান ছেড়ে তা শুনতে শুনতে নিজের খাওয়া কমপ্লিট করতে ব্যস্ত ছিল। খাওয়া কমপ্লিট হতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত নাড়াতে নাড়াতে গানের তালে ডান্স সুইং মুড নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে যেতে নিয়েও হঠাৎ তৃপ্তিকে মেঝের ওপর অগোছালোভাবে বসে থাকতে দেখে সেখানেই থেমে যায় রাজীব। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে নিয়ে তৃপ্তির কাছে এগিয়ে এসে বলে, কিরে, এত সুন্দর চুলগুলো কাটলে কেন? রাজীবের কথা তৃপ্তির কর্ণপাত হতেই সে কান্না ভেজা চোখ নিয়ে ওর দিকে তাকায় এক পলক। রাজীবের করা এমন প্রশ্নের কী উত্তর দেওয়া তার উচিত সেটা বুঝে উঠতে কিছুটা সময় লাগে তৃপ্তির। ঠোঁটের কোণায় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে তৃপ্তি রাজীবকে উদ্দেশ্য করে বলে, গরম পড়েছে তো খুব, বাড়ির সব কাজগুলো করতে হয়, তাই এত বড় চুল নিয়ে বড্ড ঝামেলায় পড়ে যাই বারংবার। এই জন্য কেটে একদম ছোট করে ফেললাম, আর কোনো ঝামেলা হবে না চুলের জন্য। তৃপ্তির এমন উত্তরে রাজীবের ভাবলেশীন জবাব। ও আচ্ছা, ভালো।
পরক্ষণেই রাজীব ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। তৃপ্তি ওর চোখের পানি মুছতে এতটুকুও চেষ্টা করছে না। মুছে কি হবে, এটাই যে তার চিরসঙ্গী হয়ে উঠেছে। পরক্ষণেই আর চিন্তায় মগ্ন না হয়ে নিজের পায়ের তলায় এক পলক তাকিয়ে দেখে বেশ বড় আকারের একটা কাঁচের টুকরো এখনও ওর পায়ের তলায় বিঁধে আছে। সেই জায়গাটায় বেশি যন্ত্রণা দিচ্ছে ওকে। কাঁচের টুকরোটা হাত দিয়ে শক্ত করে ধরে চোখ বন্ধ করে একটানে বের করে। ব্যথায় কুঁকড়ে গিয়ে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে ব্যথা সহ্য করে নেয় তৃপ্তি। এখন যদি ব্যথার অনুভব মুখের আর্তনাদে বের করে আর রাবেয়া বেগম তা শুনতে পায়, তাহলে তার আরও বেহাল অবস্থা করতে দুবার ভাববেন না তিনি। তৃপ্তির জন্য তাদের কারোর মনে এতটুকুও মায়া বা সহানুভূতির চিহ্ন নেই। থাকবেই বা কী করে? সৎ মেয়ে সৎ বোনের প্রতি আজকালকার যুগে কার ঘরে এতটুকু পরিমাণ মায়া অবশিষ্ট থাকে? সৎ তো সৎই হয়, তারা কখনো আপন হয় না। রক্তের সম্পর্ক থাকলেও জন্মের নারী তো আলাদা, তাই সৎ কিছুর প্রতি কোনো টান থাকে না। সেখান থেকে ভালোবাসা কামনা করা তো মূর্খতার কাজ। এসব নিয়ে আর না ভেবে বসা অবস্থা থেকেই মেঝে পরিষ্কার করতে শুরু করে তৃপ্তি। এখনও অনেক কাজ বাকি তার। সকলের খাওয়া শেষ, ডাইনিং টেবিলে জমে থাকা এঁটো প্লেট বাটিগুলো ধুয়ে রাখতে হবে, সব খাবার ফ্রিজে রাখতে হবে। মেঝে পরিষ্কার করার সময় খেয়াল করলো ওর পায়ের ক্ষতস্থান থেকে বিন্দু বিন্দু রক্ত গড়িয়ে পড়ছে। শরীরে থাকা ওড়নার নিচের অংশ থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে নিয়ে পায়ের ক্ষতস্থান বেঁধে ফেলে তৃপ্তি। দারুণ যন্ত্রণা নিয়ে উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সব কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়ে সে। আবরার রহমানের তীব্রের সাথে বাইক রাইডের চ্যালেঞ্জ নিয়ে এসেছে এই ময়দানে। বিষয়টা শুনতে কেমন হাস্যকর লাগছে, তাই না বলো রায়হান? রাইসার এমন কথায় রায়হান শব্দ করে হেসে দিয়ে বলে, ঠিক বলেছিস, সেসব দুদিনের ছেলে। সবেমাত্র দুধের তারটি পড়েছে কিনা এসেছে আমাদের বাইক রাইড চ্যাম্পিয়ন আবরার রহমান তীব্রের সাথে চ্যালেঞ্জ দিতে। কিছুক্ষণ পর তো রাইড করতে ময়দান নামবে তীব্র, তখন দেখেছিস কেমন চোখ ধাঁধানো পারফরমেন্স করে ওই চ্যালেঞ্জকারী ছেলেটাকে হারিয়ে দেয়। হেরে যাওয়ার পর দুদু বাচ্চার সুর করে মায়ের আঁচলের নিচে গিয়ে মুখ লুকাবে। রাইসার কথায় উপস্থিত ওদের ফ্রেন্ড সার্কেল সকলে অট্টহাসিতে ফেটে পড়ে। ওদের হাসি থেমে যায় ময়দানে উপস্থিত সকলের উচ্চকণ্ঠের ধ্বনিতে। সকলের মুখে একটাই নাম যা পুরো ময়দান কাঁপিয়ে তুলেছে, আর তা হলো তীব্র, তীব্র এবং তীব্র। মূল দরজা দিয়ে নিজের ব্ল্যাক কালারের ইয়ামাহা BS6 বাইক নিয়ে হেলমেট পরে সম্পূর্ণ মুখ ঢেকে ময়দানে প্রবেশ করে তীব্র। তীব্রকে দেখে উপস্থিত সকল মেয়েরা হই দিয়ে ওঠে। ব্ল্যাক শার্টের ওপর বুক কভার জ্যাকেট, দু হাতে ব্ল্যাক গ্লাভস, দু পায়ের হাঁটু পর্যন্ত ঢাকা ব্ল্যাক কভার গ্লাভস আর ব্ল্যাক শু পরিহিত তীব্রকে দেখে একজন পারফেক্ট বাইক রাইডার মনে হচ্ছে। ময়দানের স্টার্টিং পয়েন্টের সামনে এসে বাইক থামায় তীব্র। তীব্রর পাশেই বাইকে বসে আছে ওর প্রতিদ্বন্দ্বী। মুখে থাকা হেলমেট খুলে ফেলতেই আদৃত চৌধুরী আদিত্যকে দেখে উপস্থিত সকলে শকড হয়ে যায়, কারণ তীব্রকে চ্যালেঞ্জকারী যে ছিল সে আদিত্য নয়, অন্য কেউ। শেষ টাইমে এসে অপোনেন্টকারী চেঞ্জ নিয়ে আদিত্য তীব্রর সাথে বাইক রাইডে নামবে, এটা ভেবেই সকলের বুকের ভেতর ধূপধাপ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আদিত্য আর তীব্র দুজনেই টপ বাইক রাইডার, কেউ কারোর থেকে কোনো অংশে কম যায় না। পুরো ময়দান যা কয়েক মুহূর্ত পূর্বেও কলরবে মেতেছিল তা এখন স্তব্ধতায় ছেয়ে গেছে। সকলের মধ্যে টান টান উত্তেজনা কাজ করছে। উৎসুক দৃষ্টিতে সকলেই তাকিয়ে আছে তীব্র আর আদিত্যর দিকে। আদিত্য আর তীব্রর মাঝে রেষারেষিটা বেশ কয়েক বছর হলো। লোকমুখে শোনা যায় এখনও কয়েক বছর আগে আদিত্য আর তীব্র একে অপরের জানে জিগার দোস্ত ছিল, কিন্তু হঠাৎ কী থেকে কী হয়ে যাওয়ায় দুজনের সেই গভীর বন্ধুত্ব চরম শত্রুতায় পরিণত হয়। কেউ কাউকে সহ্য করতে পারে না। দুজন দুজনের সামনে আসলেই মনে হয় রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যেতে পারে, এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আর আজ তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। আল্লাহ ভালোই জানে রাইডের শেষ পরিণতি কী হতে চলেছে, তবে যেটা হতে চলেছে তা যে ভালো কিছুর জানান দিচ্ছে না, এতটুকু বুঝতে উপস্থিত কারোর বাকি নেই। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রাজিয়া।
নিজের ঘাড়ের একটু নিচ পর্যন্ত থাকা কোকড়া খুস্কো চুলগুলো দেখে ভীষণ রাগ লাগে ওর। এর জন্য তৃপ্তির লম্বা ঘন চুলগুলো দেখলে ওর মনে আরও বেশি হিংসা আর রাগ লাগতো। সবসময় ভাবতো কীভাবে ওর চুলগুলোর হাল বেহাল করা যায়। আর আজ সেই কাজে সফল হতে পেরে নিজের মধ্যে একটা পৈশাচিক আনন্দ অনুভব করছে সে। মূলত রাবিয়া বেগমের ভাতের প্লেটে চুল ফেলানোর কাজটি রেজিয়াই করেছিল। তৃপ্তি খাবার পরিবেশন করে চলে যাবার পর নিজের মাথা থেকে একটা চুল ছিঁড়ে রাবিয়া বেগমের চোখের আড়ালেই তা ভাতের প্লেটে রেখে দিয়েছিল সে। কারণ ও খুব ভালো করেই জানতেন তার মা কেমন মানুষ। তৃপ্তির করা বিন্দুমাত্র ভুল তিনি সহ্য করেন না। তৃপ্তিকে কিভাবে বারবার হেনস্থা করা যায় সেই মতলব আটেন নিজ মনে। সেখানে এমন কিছু তৃপ্তির না করা কাজের জন্য ওকে কঠোর শাস্তি পেতে দেখলে রেজিয়ার খুব খুশি হয়। তৃপ্তিকে যেন ওর কোনোভাবেই সহ্য হয় না। যেদিন থেকে নিজের মায়ের সাথে এ বাড়িতে এসেছে সে, সেদিন থেকেই তৃপ্তি যেন ওর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওর সৌন্দর্য, নম্রতা, কাজের গুণ দিনকে দিন বেড়েই যাচ্ছিল, যার জন্য ওদের বর্তমান বাবা তৃপ্তিকে একটু বেশি আদর ভালোবাসা দেন, যার ফলে তৃপ্তিকে একটুও সহ্য হয় না রেজিয়ার। রান্নাঘরে বাকি থাকা সব কাজ শেষ করে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টোর রুমে চলে আসে তৃপ্তি। বাবার অগোচরে এই রুমটিতেই তাকে থাকতে বলেছে রাবেয়া বেগম। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে লক্ষ্য করতেই দেখে মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটাকে জানান দিচ্ছে রাত 11টা, ঘর অতিক্রম করার সময় হয়ে গিয়েছে তার। তৃপ্তি ওর বিছানার পাশে থাকা আলনা থেকে এক সেট জামা, পাজামা আর ওড়না নিয়ে স্টোর রুমের পাশেই ওয়াশরুমে চলে যায়। এই সময় গোসল করা ওর জন্য অতীব জরুরি হয়ে উঠেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দিয়ে কাপড়গুলো একপাশে রেখে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়িয়ে ঝর্ণাটি ছেড়ে দেয় সে। কোমল শুকিয়ে যাওয়া মুখশ্রী আর কান্নায় ফোলা ফোলা চোখজোড়া থেকে যে এখনও অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে তা বোঝার উপায় নেই ঝর্ণা থেকে বৃষ্টির ন্যায় পড়া পানির ধারার জন্য। ঘণ্টাখানেক পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তৃপ্তি। মাথার পেছন পার্শ্বে ঘাড়ের একটু নিচ পর্যন্ত থাকা অবশিষ্ট চুলগুলোর আগাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। প্রতিদিন গোসল শেষে গামছা দিয়ে ঘন লম্বা চুলগুলো বেঁধে ওয়াশরুম থেকে বের হওয়ার অভ্যেস আজ থেকে শেষ হয়ে গেল। এত ছোট ছোট চুলগুলো তো আর বাঁধা যায় না, কী বা দরকার বাঁধার বৃথা চেষ্টা করতে যাওয়ার। সাময়িক কিছু সমস্যার কারণে ঘণ্টাখানেক বিরতির পর খোলা আকাশে গান ফায়ার করার মাধ্যমে শুরু হয় আদিত্য আর তীব্রের বাইক রাইডের প্রতিযোগিতা। দুজনের বাইক চালানোর স্পিড দেখে বুঝতে বাকি নেই তা 100 কাটার ঘর অতিক্রম করেছে শুরুতেই। 1000 মিটারের গোলাকার মাঠে দুটো ভাগ করে দেওয়া রয়েছে, একটাতে আদিত্য আর একটাতে তীব্রের অবস্থান। পুরো মাঠটিকে 3 বার ঘুরে স্টার্টিং পয়েন্টে এসে যে প্রথম পৌঁছাবে আজকের চ্যালেঞ্জে সেই জয়ী হবে। হাড্ডাহাড্ডির লড়াইয়ে অলরেডি 2 বার ঘোরা সম্পূর্ণ করেছে দুজনেই, আর মাত্র 500 মিটার পথ বাকি। কিন্তু কারোর মধ্যে হেরে যাওয়ার কোনো লেশ দেখা যাচ্ছে না, যেন আজ সমানভাবে দুজনেই জয়ী হবে। উপস্থিত সকল দর্শকের নীরবতার মাঝেও টান টান উত্তেজনা কাজ করছে, যা তাদের চোখে মুখে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। কিন্তু ভাগ্যের মোড় যে এভাবে ঘুরে যাবে তা কেউ এতটুকু আন্দাজ করতে পারেনি। চোখের পলকেই হঠাৎ লাস্ট পয়েন্টে আসতে আর মাত্র 50-60 মিটার বাকি থাকতেই আদিত্যের বাইকের টায়ার স্লিপ কেটে ওর কন্ট্রোলের বাইরে চলে যাওয়া, এমনটা দেখে তীব্র বাইক রাইডার লাস্ট পয়েন্টে আসার আগেই ব্রেক কষে দেয়। দুহাত উঠিয়ে বুঝিয়ে দেয় রাইডের সমাপ্তি এখানে। সেফটি গার্ডরা এসে আদিত্যকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তীব্র ঘুরে এক পলক আদিত্যের রক্তমাখা শরীরের দিকে লক্ষ্য করে পরক্ষণেই দৃষ্টি অন্যত্র সরিয়ে বাইক নিয়ে ময়দানের অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যায়। উপস্থিত সকল দর্শকেরা এখনও স্তব্ধ। তারা এই বিষয়টা কিছুতেই বুঝতে পারছে না আদিত্যের অ্যাক্সিডেন্টের জন্য তীব্র কেন জয়ী হওয়ার লাস্ট মোমেন্টে এসে চ্যালেঞ্জ ম্যাচের এভাবে সমাপ্তি জানিয়ে দিয়ে গেল। আলনার পাশে ছোট কাঠের টেবিলের ওপর অর্ধশরীর দেখা যায় এমন আকারের একটা আয়না রাখা আছে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে নিজের প্রতিচ্ছবির দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তৃপ্তি। এই তো কয়েক ঘন্টা পূর্বেও তার চেহারার বরণ একরকম ছিল, আর এখন আরেক রকম। এক হাতে নিজের অবশিষ্ট চুলগুলো ছুঁয়ে দিতে নিতেই তৃপ্তির কানে যেন বেজে ওঠে অতীতে তার দাদির বলা কথাগুলো।
হাসি খুশিতে ভরপুর ছোট্টবেলাটা চোখের সামনে জল করে ওঠে তার। অতীতের পাতা। তৃপ্তিকে জন্ম দেওয়ার মুহূর্তেই তৃপ্তির মায়ের মৃত্যু ঘটে যায়। নবজাতক তৃপ্তিকে বড় করার দায়িত্ব গিয়ে পড়ে ওর দাদির ওপর। খুব যত্ন আর ভালোবাসা দিয়ে নিজের কাছে আগলে রাখতেন তৃপ্তির দাদি তৃপ্তিকে। তৃপ্তির মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে তৃপ্তির বাবার কিছুদিন সময় লাগলেও পরে তৃপ্তির মায়ের মুখের দিকে দেখে তিনি নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। সময় কাটছিল আপন গতিতে। বাবা আর দাদিমার ভালোবাসা, আদর, স্নেহ পেয়ে ছোট্ট তৃপ্তি ধীরে ধীরে বড় হয়ে যেতে থাকে। তৃপ্তির দাদি ওর চুলের যত্ন করতেন খুব। চুলে তেল দিয়ে বেঁধে দিতে দিতে বলতেন, নারীদের সৌন্দর্যের এক অন্যরূপ তার ঘন কালো লম্বা চুল। একজন নারীর শারীরিক বর্ণ যদি কালোও হয়, তাতেও তার সৌন্দর্য ঢাকা পড়ে না, যদি সেই নারী সুন্দর চুলের অধিকারী হয়। তাই চুলের যত্ন নেওয়া অতীব জরুরি কাজের মধ্যে পড়ে একজন নারীর জন্য। তৃপ্তির বয়স যখন ৮ ছুঁই তখন ওর দাদির মৃত্যু ঘটে। ছোট্ট তৃপ্তি একলা হয়ে পড়ে। একজন বাবা হিসেবে বাহির সামলে আবার মেয়ের সব দিক দেখাশোনা করা ভীষণ কষ্টদায়ক হয়ে ওঠে তৃপ্তির বাবার জন্য। তাই তিনি না চাইতেও দ্বিতীয় বিবাহ করার জন্য মনস্থির করেন। ভাবেন এই বয়সে তৃপ্তির সঠিক দেখাশোনার জন্য ওর পাশে একজন দায়িত্বশীল ভালোবাসাময় নারীর থাকা ভীষণ জরুরি। এতগুলো বছর ধরে তৃপ্তির দাদি ছিল ওর দেখাশোনা করার জন্য, তাই প্রয়োজন মনে করেনি দ্বিতীয় বিবাহ নিয়ে। কিন্তু এখন আর উপায় না পেয়ে অবশেষে দ্বিতীয় বিবাহ করে নেন তৃপ্তির বাবা। তৃপ্তির বাবার জীবনে সেই দ্বিতীয় নারীই হলেন রাবেয়া বেগম। কোনো এক কারণে রাবেয়া বেগমের ডিভোর্স হয়ে যায়। তখন তিনি তার এক মেয়ে আর এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছিলেন। সেই মেয়ে আর ছেলেই হলো রেজিয়া আর রাজীব। রাবেয়া বেগমের তৃপ্তির বাবাকে নিয়ে বিয়ে করার মূল উদ্দেশ্য ছিল এর মাধ্যমে নিজের ছেলে মেয়ের জীবনে বাবার আর টাকার অভাব বোধ পূরণ করা। বিয়ে হয়ে তৃপ্তিদের বাড়িতে পা রাখতেই নিজের আখের বুঝে নিতে শুরু করেন রাবেয়া বেগম। ছোট্ট তৃপ্তি নতুন মায়ের কাছে একটু আদর আর ভালোবাসা পাবে বলে ঘুরঘুর করত। কিন্তু রাবেয়া বেগমের তৃপ্তিকে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। শুরু হয়ে যায় তৃপ্তির প্রতি তাদের দারুণ অবহেলা আর কষ্ট দেওয়া, যা কখনোই বুঝতে দিতেন না তৃপ্তির বাবাকে কোনোভাবেই। তৃপ্তিকেও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত, যেন সে মুখ খুলে একটা প্রতিবাদমূলক শব্দ উচ্চারণ না করে ওর বাবা বা বাইরের কোনো মানুষের সামনে। এভাবেই কাটতে থাকে বছরের পর বছর। এখন তৃপ্তিকে আর তাদের ভয় দেখাতে হয় না। তৃপ্তি তার দৈনন্দিন জীবনকে এভাবে মানিয়ে নিয়ে চলতে শিখে গিয়েছে। ভোরবেলা ঘুম থেকে ওঠার পর শুরু করে ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে প্রবেশ করলে ঘুমাতে যাওয়া পর্যন্ত ওকে একাই সাংসারিক যাবতীয় কাজগুলো গুছিয়ে করতে হয়। এতটুকু ত্রুটি হলে কখনো গরম খুন্তির ছ্যাঁকা পিঠে, দুপায়ের মাংসপেশিতে, কোমরে পেতে হয়, কখনো বা চিকন বেতের 20-25 ঘা আঘাত শরীরে বুঝে নিতে হয়। সব শাস্তি খুব যত্ন সহকারে রাবেয়া বেগম দেন তৃপ্তিকে। এমনভাবে গুছিয়ে আঘাতগুলো তৃপ্তির শরীরের অন্তর্ভাগে করেন তিনি, যেন বাইরের কেউ আঘাতের একটা অংশও দেখতে না পারে। আঘাত ঢাকতে হাতের কবজি পর্যন্ত ঢাকা জামার হাতার পাশাপাশি মাথা থেকে কোমর পর্যন্ত বড় আকারের ওড়না দিয়ে পেঁচিয়ে রাখে সবসময় তৃপ্তি। বর্তমান ঘড়ির কাঁটা রাত 2টোর ঘরে পড়তেই ঢং ঢং শব্দে অতীতের পাতা থেকে বেরিয়ে আসে তৃপ্তি। আরেক পলক ঘড়ির দিকে তাকিয়ে পরক্ষণে নিঃশব্দে বিছানার দিকে এগিয়ে যায় সে। দাদিমার রেখে যাওয়া ভালোবাসাময় আদর মাখানো শেষ স্মৃতিগুলোর কথা মনে করেই আজকের রাতটা নির্ঘুমভাবেই কেটে যাবে তার। আবার সকালে উঠে দৈনন্দিন রুটিন অনুসরণ করতে হবে তাকে। ময়দান থেকে বেরিয়ে আর কোথাও না দাঁড়িয়ে সোজা নিজের বাসায় চলে আসে তীব্র। বাইক রেখে মূল গেট দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমের উদ্দেশ্যে যেতে নিতেই মেয়েলি কোনো কণ্ঠ কর্ণপাত হওয়ায় সেখানেই থেমে যায় তীব্র। এই 2 দিন কোথায় ছিলে তুমি? এইভাবে হঠাৎ করে বাসায় আসো, আবার কাউকে কিছু না জানিয়ে চলে যাও, দিনের পর দিন রাতের পর রাত বাহিরে কাটাও। এটা কোনো ভদ্রঘরের ছেলেদের স্বভাবে পড়ে না তীব্র। তীব্র ভাবলে হীনভাবেই বলে ওঠে, আমি কখন কোথায় যাব, কি করব, কোথায় থাকব, তার কৈফিয়ত আপনাকে দিতে আমি রাজি না মিসেস রহমান।
আপনার সাথে কথা বলার আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। নেক্সট টাইম এসব নিয়ে ছল বাহানা সাজিয়ে কথা বলতে আমার সামনে আসবেন না। আই ডোন্ট লাইক দিস। কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে নিজের রুমে চলে যায় তীব্র।